পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি। তো কি বলছে ইন্ডিয়ান মিডিয়া সেটাই দেখাবো আপনাদের আজকে এই ভিডিওতে। তার আগে বলে রাখি, তার উপর যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে সেটা হলো মূলত বিরোধী দলের মতকে কোণঠাসা করার জন্য বিভিন্ন গুম খুন এবং হত্যার সাথে যে জড়িত সেটাই কিন্তু উঠে এসেছে এই গ্রেপ্তারি পরোয়ানাতে। আর এটা যে প্রকাশ্যে তিনি করে বেড়াতেন এবং এগুলো ব্যাপার যে প্রমাণ রয়েছে এটা কিন্তু নিশ্চিত। আর এই কারণেই পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুহূর্তে ঘুম হারাম, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার। তো কি বলছে ইন্ডিয়ান মিডিয়া সেটা আপনাদের আমি একটু পরেই দেখাবো। তার আগে বলে রাখি, এই যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হলো এটা কিন্তু সাধারণ কোনো গ্রেপ্তারি পরোয়ানা না, কারণ এটা হলো ইন্টারন্যাশনাল ভাবে এই জিনিসটা কিন্তু হয়েছে। আর যেহেতু ভারত ইন্টারন্যাশনাল জিনিসকে সম্মান করে বা তাদের দলের সাথে থাকে, সুতরাং তাকে এটাকে মানতেই হবে। আর আরেকটা কথা বলে রাখি, এই গ্রেপ্তারি পরোয়ানাটার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে আসার পথটা একদম শেষ। কারণ মানে এই জিনিসটা যেন তেন কোনো বিষয় নেই। আপনারা কি বলছেন না মিডিয়া, চলুন আগে ভিডিওটা দেখি। আশা করি তাদের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। দেশে ফেরার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশত্যাগী হাসিনা ছাড়াও আরো 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আরো বিপাকে শেখ হাসিনা, এবার গ্রেফতারি পরোয়ানা জারি। মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকদের গুম, আটক ও নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত শেষে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এতে শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও অভিযোগপত্রে রয়েছে। দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি 3 বিচারপতির বেঞ্চে। দেশত্যাগী হাসিনা ছাড়াও আরো 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি, পরোক্ষ মতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2টি অভিযোগ গ্রহণ করেছে। মোট 5টি অভিযোগ গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে শেখ হাসিনা সহ 17 জন এবং দ্বিতীয় অভিযোগে 13 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। 2 তালিকায় রয়েছেন ডিজিএফআই এর 5 জন প্রাক্তন ডিরেক্টর জেনারেল সহ বহু সেনা আধিকারিক। হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে একটি মামলার শুনানি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পক্ষ চাইছে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় সাজা ঘোষণা করা হোক। হাসিনার বিরুদ্ধে এর আগেও বাংলাদেশের একাধিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলকে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানায়। তবে এখনো পর্যন্ত ইন্টারপোল কোনো আবেদনেই সাড়া দেয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পক্ষের তরফে ট্রাইব্যুনালে বলা হয়, যেভাবে দিনের পর দিন বিরোধীদের ওপর অত্যাচার ও তাদের গুম করা হয়েছে তা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। তাই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে। আইনজীবীদের দাবি অনুযায়ী ফৌজদার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত ও প্রাক্তন কর্মকর্তারা অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল বলেই ধারণা করছেন তারা। প্রশ্ন উঠছে, সামরিক বাহিনীর কোন সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে, তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে? এক্ষেত্রে সামরিক বাহিনীর নিজস্ব আইনে, সামরিক আদালতে, নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা হবে, এমন প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে গত 6 অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এক সংশোধনী এনেছে। সেই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবেন না। সব মিলিয়ে শেখ হাসিনা দেশে ফেরার পথ একেবারে বন্ধ হতে বসেছে। সাথে দিনে দিনে চাপ ক্রমশ বাড়ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর, তা বোঝাই যাচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য। তো ভিডিওগুলো সম্পর্কে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং প্রধানমন্ত্রী বা পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে এত বড় একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, বিরোধী দলের মতকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন যে অপকর্মগুলো তিনি করে বেরিয়েছিলেন সেগুলোকে উপর কেন্দ্র করে, শুধুমাত্র তাই নয়, যেন ইতিহাস করে ছাড়লো। পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আরো অনেক নেতাকর্মীকে এই মামলার আয়ত্তভুক্ত করা হয়েছে এই মামলার উপর। সুতরাং বুঝতে পারতেছেন, বিশাল বড় সড়ো একটা গাঁট শাট বেঁধেই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাঠে নেমেছেন। আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার, জানি বিষয়টা ধীরে সুস্থেই হবে। তবে যেহেতু এই মুহূর্তে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার উপর যে আরোপগুলো করা হয়েছে সেগুলো তদন্ত করা হবে, তারপরেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। তবে আপনাদের কাছে বলে রাখি, শেখ হাসিনার এই যে গুম খুন এবং যে বিরোধী দলের মতকে দমনের জন্য যে একটা চেষ্টা ছিল আমরা অতীতে দেখেছি, সুতরাং এটা যে একজন প্রকাশ্যেই ছিল সেটা আমরা সকলেই জানি। এবং বিরোধী দলের মতকে যারা গুম হয়েছেন তাদের পরিবারের আত্মচিৎকার আমরা শুনেছি। তারা কান্না করেছেন, শেখ হাসিনার সময়ও কান্না করেছেন, এখনো করছেন। তো দেখা যাক ভবিষ্যতে আসলে কি হয়। তবে আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে, দেখা ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। তবে শেখ হাসিনার এবার একটা মানে পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছে, এটা নিশ্চিত। আর এটা যে ভারতও আটকাতে পারবে না যদি এই পরিস্থিতি যদি কন্টিনিউ থাকে, এটাও নিশ্চিত। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।